জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে আলোচনা করব মৌলিক অধিকার নিয়ে। অর্থাৎ এক্সামিনারদের সবথেকে ফেভারিট একবারে কোনো একটা টপিকের মধ্যে যদি পড়ে তাহলে এই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি, এই দুটো সাবজেক্ট থেকে সংবিধানের বিশেষ করে কোশ্চেন কিন্তু করা হয়েই থাকে, মানে বাদ যায় না। তো দেখো, যারা এই মৌলিক অধিকার সম্বন্ধে অলরেডি জানো তোমরা ক্লাসটা ওয়াচ করতে পারো, কারণ তোমাদের রিভিশন হয়ে যাবে। আর যারা জানো না তোমরা কিন্তু ভালো করে খুব চোখ মন খোলা রেখে ক্লাসটা করতে থাকো, কারণ প্রত্যেকটা শিফটে এবং প্রত্যেক বছর এই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি থেকে কিন্তু এক্সামিনাররা প্রশ্ন করে। ওকে, তো এটা হচ্ছে আমার 15 নম্বর ক্লাস। আর খুব বেশি হলে 3টে নতুন ক্লাস করাবো। আই থিঙ্ক যতটা চেষ্টা করছি আমি, যতটা পারলে আমি আরও যদি বেশি পারি করিয়ে দেবো। বেশি তো আমি আর জেনে শুনে করাবো না, টপিক প্রায় শেষ হয়ে এসেছে। শুধু টপিক নির্দেশমূলক নীতি করাবো আর ওই কিছু আরবিআই ইকোনমিক্সের, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিছু প্রশ্ন আসে, যেখানে হচ্ছে রিপো রেট, এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি, এই জিনিসগুলো অর্থাৎ ইকোনমিক্সের কিছু কিছু টার্ম রয়েছে, সেই জিনিসটা করাবো। ওকে, দেখো, প্রথমত ক্লাস শুরুর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কি বলি, তোমাদেরকে যে কোশ্চেনের আইডিয়াটা আমি আর জাস্ট প্রোভাইড করি। তো আমি 3টে বছরের প্রশ্ন এখানে নিয়েছি, 2023-এরও নিয়েছি, 2024-এরও নিয়েছি এবং 2019 সালেরও নিয়েছি। অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারছি যে প্রত্যেক বছর এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। দেখো, প্রথম প্রশ্ন কি, অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় বলা রয়েছে? তো এটা ওই এসএসসি জিডি কনস্টেবল অফিসিয়াল পেপার 10ই জানুয়ারি 2023-এর শিফট 3-তে আসা প্রশ্ন। তারপরে দেখতে পাচ্ছ, স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কোনো পেশা বাণিজ্য অনুশীলন করার অধিকার অন্তর্ভুক্ত করে? তো এটা এসএসসি জিডি কনস্টেবলের অফিসিয়াল পেপার 21শে ফেব্রুয়ারি 2024-এর শিফট 3-তে আসা প্রশ্ন। তারপরে, স্বাধীনতার অধিকার কি অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? এটা কিন্তু এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের পেপারের 32-এর তোমার 9ই মার্চ কিন্তু 2019-এর শিফট 2-এ আসা প্রশ্ন। অর্থাৎ 3টে বছরের প্রশ্ন এখানে অ্যাড করে আমি কি শিখলাম, যে প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, তাই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবার আমরা ক্লাসের দিকে ধীরে ধীরে এন্টার করব। ওকে, দেখো, প্রথমে আমরা বলি যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কিন্তু কোথা থেকে আমরা নিয়েছি, এই যে আইডিয়াটা, কনসেপ্টটা ধার করেছি আমরা কিন্তু আমেরিকা থেকে। মনে রাখার ট্রিক্স কি? মনে রাখার ট্রিক্স হচ্ছে মৌলিক অধিকারে, মৌলিক অধিকারে কি রয়েছে? অধিকার কথাটা রয়েছে, অর্থাৎ কথাটা রয়েছে। আর আমেরিকাতেও কিন্তু কথাটা রয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার আমেরিকা। কিন্তু মৌলিক কর্তব্য বললে তখন কিন্তু সেটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ রাশিয়া হয়ে যাবে। ওকে, অর্থাৎ অধিকারটা খুব সহজেই মনে থাকবে, কারণ অধিকারের রয়েছে এবং আমেরিকার রয়েছে। এবার আমরা আরও কিছু জেনে নেব, যে কি এটি ভারতীয় সংবিধানের 3য় অংশে, অর্থাৎ এই মৌলিক অধিকার পার্ট 3-র মধ্যে পড়ছে। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বারংবার এসেছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। যে কত নম্বর অংশে বা কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার পড়ে? তো পার্ট 3-র মধ্যে পড়ে। তো এটা 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত এই মৌলিক অধিকার কিন্তু আমাদের স্থির করা হয়েছে। বর্তমানে 6টা মৌলিক অধিকার রয়েছে। তোমাকে যদি প্রশ্ন করে তুমি বলতে পারবে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? 6টি। 1978 খ্রিস্টাব্দে 44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার কিন্তু বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু আসবে যে আমাদের টোটাল মূল সংবিধানে আমাদের 7টা মৌলিক অধিকার ছিল, যে 7টা মৌলিক অধিকারের মধ্যে একটি অন্য মৌলিক অধিকার ছিল, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। কিন্তু 1978 সালটা যখন আসলো, তখন আমরা 44তম সংশোধনের মাধ্যমে এই যে সম্পত্তির অধিকারকে বা সম্পত্তিটাকে আমরা কি করলাম, আমরা হটিয়ে দিয়ে সেটাকে লিগ্যাল রাইট করে দিলাম, একটা আইনি অধিকার করে দিয়েছিলাম আমরা। ওকে, তো মূল সংবিধানে 7টা মৌলিক অধিকার ছিল, যার বর্তমান সংখ্যা কিন্তু বর্তমানে কটা আছে? 6টা। আশা করছি বোঝাতে পেরেছি। তো বর্তমানে 6টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। সেই 6টা মৌলিক অধিকারগুলো কী কী? তো 1 নম্বর মনে হচ্ছে সাম্যের অধিকার। মনে রাখবে 14 থেকে 18 নম্বর ধারা পর্যন্ত কিন্তু সাম্যের অধিকার কিন্তু পড়ে থাকে। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে সাম্যের অধিকার কত থেকে কত নম্বর ধারায় রয়েছে, স্বাধীনতার অধিকার কত থেকে কত নম্বর ধারায় রয়েছে, অর্থাৎ 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা, তারপরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, তারপরে হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার 29 থেকে 30 নম্বর ধারা, এবং সর্বশেষ হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এটা রয়েছে কিন্তু 32 থেকে 35 নম্বর ধারা। অর্থাৎ টোটাল 6টা মৌলিক অধিকার কিন্তু আমার চলে গেল। যদি তোমরা ভাবো এগুলো পরপর যদি রিদেমটাকে ছন্দের সাথে মনে রাখবে, তাহলে আমি একটা ট্রিক বলছি, কিন্তু কেউ পার্সোনাল নেবে না আমার কথাটার ট্রিকটাকে, জাস্ট মনে রাখার পারপোসে বলছি। তুমি লিখবে স্বামীর
স্বামীর স্বাধীনতা, স্বামীর, আচ্ছা ভালো করে লিখে দিই, স্বামীর স্বাধীনতা শুষে নিল, অর্থাৎ শুষে নেওয়া বলতে কেড়ে নেওয়া, শুষে নিল, স্বামীর স্বাধীনতা শুষে নিল, কে নিল? ধর্মীয় ও শিক্ষিত, ধর্মীয় ও শিক্ষিত কে? বউ। আমার সাথে সাথে একবার উচ্চারণ করো, যে স্বামীর স্বাধীনতা শুষে নিল ধর্মীয় ও শিক্ষিত বউ। এখানে স্বামীর দ্বন্দ্বে স দিয়ে সাম্যের অধিকার, তারপরে স্বাধীনতা দিয়ে পেয়ে যাব আমরা স্বাধীনতার অধিকার, শুষে দিয়ে শোষণের বিরুদ্ধে অধিকার, এবং ধর্মীয় দিয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং ধর্মীয় ও শিক্ষিত দিয়ে হচ্ছে আমার সংস্কৃত শিক্ষার অধিকার। ওকে, আর বউ দিয়ে কিছু নেই। আর শেষে এটা তো আমাদের মনেই থাকে যে 32 থেকে 35 নম্বর ধারাটা এটা মনেই থাকে, কারণ এখানেই তো আমাদের মিনি কনস্টিটিউশনটা লুকিয়ে রয়েছে, তাই না? এবার আমরা স্বাধীনতার অধিকারটা আমরা আলোচনা করব। যে প্রথমে হচ্ছে 14 নম্বর ধারায়, 14 নম্বর ধারায় কী বলা হয়েছে দেখো, 14 নম্বর ধারায় বলা হয়েছে আইনের কাছে সমতা, ইকুয়ালিটি অফ বিফোর ল। এবার তুমি বলবে দাদা আমি এটা বুঝতে পারলাম না, তুমি কি বললে, আইনের কাছে সমতা মানে কী জিনিস? এবার আমি যদি খুবই স্পষ্ট ভাষায় আমি যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আইনের কাছে সমতা মানে প্রত্যেকেই সমান সুযোগ সুবিধা পাবে, বা প্রত্যেককেই সমান চোখে দেখতে হবে। এমনটা নয় যে কেউ হাই স্কুলের মাস্টার বলে সে বেশি সম্মান পাবে আইনের কাছে, আর আমি একজন মানে নিম্নজাতি জাতি হয় তাই বলে যে আমি যে আইনের কাছে খুব ছোটোভাবে আইন আমাকে দেখবে, এটা নয়। আইন দুজনকেই কিন্তু সমান চোখে দেখবে, অর্থাৎ এখানে উঁচু নিচু ছোট বড় কাউকে কিন্তু কোনো রকমভাবে বিচার করা যায় না, আইন সবার কাছেই সমান। আশা করছি 14 নম্বর ধারাটা আমি বোঝাতে পেরেছি। ওকে, তারপরে 15 নম্বর ধারায় কী বলা হয়েছে, সাম্যের অধিকারের এই ধারায় বলা হয়েছে ধর্ম, বর্ণ, জাতি, পুরুষ এবং জন্মগত কারণে রাষ্ট্র জনগণের প্রতি পৃথক আচরণ করবে না, অর্থাৎ ডিসক্রিমিনেশন করবে না। ডিসক্রিমিনেশন করতে অথার অর্থ হচ্ছে, আমি ভালো করে বুঝিয়ে দিই, যে পৃথক আচরণ বলতে গেলে আলাদা আলাদা চোখে কাউকে দেখবে না, অর্থাৎ যে কেউ ধর্ম, প্রথমে চলে আসি ধর্ম, অর্থাৎ তুমি যে একটা ধর্মের মধ্যে রয়েছো, সেটা জেনিজম হোক, বুদ্ধিজম হোক, কিংবা খ্রিস্টানিটি হোক, কিংবা হিন্দুইজম হোক, কিংবা মুসলিমিটি হোক, তুমি যে ধর্ম রয়েছো তার মানে যে তোমাকে আমি আলাদা চোখে দেখব, এমনটা কিন্তু পার্থক্য কিন্তু কোনো সময় সংবিধান কিন্তু বলেনি। ওকে, তারপরে বর্ণ, তুমি যে কোন বর্ণের রয়েছো, অর্থাৎ সেই বিশেষেও কিন্তু আমি তোমাকে আলাদা করতে পারি না। তারপরে হচ্ছে জাতি, অর্থাৎ কেউ ধরে নাও সাঁওতাল টাইপ রয়েছে, কেউ মুচি রয়েছে, কেউ মেথর রয়েছে, কেউ খুব উচ্চ পরিমাণে ব্রাহ্মণ থেকে রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে জাতির যে বিভিন্ন রকম দিকগুলো, তাই বলে যে আমি তোমাকে যে একটা জাতির ভিত্তিতে যে তুমি ভালো আমি খারাপ বা এরকম মন্দ, এরকম কিন্তু আমি বিচার করতে পারি না। নারী পুরুষের মধ্যেও কিন্তু আমি আলাদা চোখে দেখতে পারি না, যে কেউ নারী রয়েছে তার মানে তাকে আমি আলাদা চোখে দেখব, কেউ পুরুষ রয়েছে সেই নারীটা পুরুষকে আলাদা চোখে দেখবে, এমনটা হতে পারে না। অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকেই আমরা কিন্তু সমান সুযোগ সুবিধা পাবো, এবং সমানকেই আইন কিন্তু সবাইকে সকলকেই একই রকমভাবেই দেখে, কাউকে ডিসক্রিমিনেশন করে না, অর্থাৎ আলাদা চোখে দেখে না। জন্মগত কারণে অনেক সময় এটা তোমরা ভালো হচ্ছে, ধরুন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবার আমাদের মধ্যেই কিন্তু কী আছে, যে এই দেখবে আমরা যদি বাইরের স্টেটে কোথাও যাই না, ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর অনেক সময়, তো বলবে যে বাঙালি চলে এসেছে, তার মানে কি সে তো নিশ্চয়ই আমাদেরকে আলাদা চোখে দেখছে, একটা বাঙালি চলে এসেছে, একটা মনের মধ্যে যে একটা চিন্তা ভাবনা, যে একটা খারাপ চোখে দেখছে। তো এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা খারাপ চোখে দেখা যাবে না, অর্থাৎ প্রত্যেককে সমান দেখতে হবে, যে কি এ কোথায় বাড়ি দেখে লাভ নেই, সে একজন হচ্ছে ভারতীয় এবং আইনের চোখে সে সমান সুযোগ সুবিধা পাবে, এটাই মাস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে 16 নম্বর ধারায়, 16 নম্বর ধারায় চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাবে। এটা তো সিম্পল ব্যাপার, অর্থাৎ চাকরির ক্ষেত্রে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ যাই হোক, এটা নিয়ে আমি বেশি কিছু ডিপে ঢুকবো না, নাহলে এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে যাবে এখন কমেন্টের মধ্যে, আমি জানি। তো যাই হোক, এবার এটা মনে রাখবে কী করে আছে, 16 নম্বর ধারাটা মনে রাখার একটা ট্রিক্স আমি বলে দিই। দেখবেন একটা গান রয়েছে, বাবু গো 16 পেরিয়ে গেছি, অর্থাৎ 16 পেরিয়ে যাওয়া মানে কি, আমি এবার চাকরির জন্য যোগ্য হয়ে গেছি, এভাবে মনে রাখতে পারো। 17 নম্বর ধারা, এটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ আনটাচেবিলিটি, অর্থাৎ দেখবে আগেকার দিনে একটা সিস্টেম বা প্রথা ছিল, যে কেউ উঁচু জাত হলে বা কেউ নিচু জাত হলে, নিচু জাতের মানে উঁচু জাতের ব্যক্তিরা নিচু জাতদেরকে ছুতো না, একটা মানে ছুলে একটা অসুচ হয়ে যেত, ঠিক আছে, মানে সেই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা ছিল না, বা কাউকে সহ্য করতে পারতো না, বা ঘরে মানে ঘরে ঢুকতে দিত না, বাইরে থেকে তাড়িয়ে দিত। তো এই জিনিসটা কিন্তু সরকার পুরোপুরিভাবে কী করেছে, দূরীকরণ অর্থাৎ দূর করে দিয়েছে, অর্থাৎ তুলে দিয়েছে। ওকে,
তারপরে 18 নম্বর ধারা, 18 নম্বর ধারায় পদবি ও খেতাব নিষিদ্ধকরণ। অর্থাৎ এবার তুমি বলবে দাদা এটা কী জিনিস তুমি বললে, বুঝতে পারলাম না। পদবি বলতে গেলে টাইটেল, অর্থাৎ খেতাব মানে বুঝতে পারছো। অর্থাৎ এমনটা নয়, দেখো আগেকার দিনে রাজা রানীদের দিনে কী হতো, রাজা রানীরা যাকে যেই টাইটেলটা দিত, বলতো এই রাজা, ধরে নাও সাপোজ বলছি রাজা অমর সিং। তো এবার এটা রাজা রানীরা যাকে যে টাইটেলটা দিত সেটা হয়ে যেত। তাহলে এবার আমরা কি ভাববো, এই যে রাজা অমর সিং আসছে, তার মানে কি এই তার একটা তাকে একটা বিরাট সম্মানীয় চোখে দেখা হচ্ছে বা একটা উঁচু করে দেখা হচ্ছে, মানে আর যে এই রাজা শব্দটা ও যে এই পদবিটা নিয়ে আছে তাহলে সেও নিজেকে মহান ভাবছে। তো এবার সংবিধান কি করলো, এই জিনিসটা পুরোপুরিভাবে খতম করে দিল, অর্থাৎ তুলে দিল। হ্যাঁ, কিছু এখন যে খেতাবগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি নয়, মানে তার নামের আগে যে পদবিগুলো কিন্তু হয়তো একটা ক্যাজুয়ালিটিভাবে থাকবে, একটা রেসপেক্টের চোখে থাকবে। যেমন আমি বলছি লেফটেন্যান্ট গভর্নমেন্ট, অর্থাৎ আর্মির কেউ জেনারেল পদে রয়েছে, তাহলে কি বলছি যে জেনারেল অফ দ্য আর্মি, এইভাবে আমরা একটা রেসপেক্ট করে টার্ম বলছি, কিন্তু কখনোই তার নামটা পুরো নামটা জেনারেল অফ আর্মি কখনোই হবে না, কিংবা কেউ কর্নেল কখনোই কর্নেল হবে না। এইভাবেই আর কি, আমি আশা করছি বোঝাতে পেরেছি। কিন্তু সবথেকে ভালো হচ্ছে ডক্টর, আমি বললাম ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, তাহলে কখনোই বলবে না যে ওর নাম কিন্তু সুভাষ মুখোপাধ্যায়, কিন্তু ও যখন ফর্মে সই করবে বা কোনো কিছু চাকরি মানে কোনো কিছুতে সই করবে তখন লিখবে না ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, তখন সে শুধু কি লিখবে, সুভাষ মুখোপাধ্যায়। আশা করছি আমি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি। ওকে, তারপরে আচ্ছা ক্লাস যদি লম্বা হয় দেখবে, তোমাদের ডেফিনেটলি বলতে পারি ক্লাসটা করার পর তোমাদের সংবিধানের সমস্ত প্রশ্ন কিন্তু মনে থাকবে। ওকে, তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার, 19 নম্বর ধারা। দেখো এখানে একটু ভালো বিরাট ট্রিক্স ইউজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এই 19 নম্বর ধারায় টোটাল 5টা কথা বলা হয়েছে, মানে 5টা বলতে গেলে টোটাল 6টা কথা বলা হয়েছে। সেই 6টা কথা আমি বলবো। 19 নম্বর ধারায় প্রথমত বলে দিই, 19-এর 1-এ বলা রয়েছে বাক স্বাধীনতা। প্রশ্ন কীভাবে করবে বলো তো, বলবে যে এইভাবে করতে পারে যে মিক্স করতে পারে, বলে যে বাক স্বাধীনতা অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে, 19 নম্বর ধারায় বলা হয়েছে। কিংবা সভা করার অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে, 19 নম্বর ধারায় বলা হয়েছে। বসবাসের অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে, 19 নম্বর ধারায় বলা হয়েছে। এভাবে এক প্রশ্ন করতে পারে, কিংবা ডাইরেক্ট এইভাবে প্রশ্ন করতে পারে যে 19 নম্বর ধারার 5 নম্বর অধ্যায়ে কি বলা রয়েছে, তখন তুমি বলবে যে বসবাসের অধিকার বলা রয়েছে। এভাবে প্রশ্ন করতে পারে। আশা করছি প্রশ্নের টাইপটা বোঝাতে পেরেছি। এবার আমি এটা মনে রাখার টিক্স বলে দিই। ধরে নাও আমরা সবাই মিলে আমরা কথা বলছি, বাক স্বাধীনতা মানে কি, বাক মানে তো কথা বলা, বাক মানে তো স্বর, আমরা স্বর অর্থাৎ কথা বলার স্বাধীনতা। অর্থাৎ ধরে নাও আমরা অনেকজন মিলে একটা কথা বলছি, মোটামুটি 15-20 জন মিলে আমরা কি করছি, একসাথে আমরা খুব আলোচনা করছি, কিছু একটা যেন আলোচনা করছি। যখনই আমরা এবার আলোচনা যখনই আমাদের মধ্যে হলো, তখন আমরা ঠিক করলাম যে আমাদেরকে একটা সভা করতে হবে, তাই না? আমাদের কি করতে হবে, সভা করতে হবে। অর্থাৎ সভা বলতে গেলে আমরা ধরে নাও ওই 20 জনের মধ্যে আমরা কি করলাম, 20 জনের মধ্যে ধরে নাও 4টে গ্রুপ করলাম, 5 জন করে 4টে গ্রুপে আমরা 5 জন করে 4টে গ্রুপে আমরা সভা করলাম। সভা মানে বুঝতে পেরেছো, বিভিন্ন জায়গায় যে সভাগুলো হয়, সভা মানে তো প্রচুর লোক থাকে। তারপরে আমরা কি প্রথমে অনেক লোক মিলে আলোচনা করলাম, তারপরে আমরা সভা করলাম, সভা করার পর আমরা সমাবেশ করলাম। সমাবেশ বলতে গেলে কি, আমরা এখন পর্যন্ত আমরা সভা বলতে গেলে একটা এই ধরে নাও এই অমুক একটা নেতা এক জায়গায় সভা করছে, আরেকটা নেতা ধরে নাও আরেক জায়গায় সভা করছে, আরেকটা নেতা আরেক জায়গায় সভা করছে। এবার সব নেতারা যখন এক জায়গায় মিলিত হলো, তাহলে সমস্ত লোকগুলোও নিশ্চয়ই এক জায়গায় মিলিত হবে, অর্থাৎ একটা সমাবেশ হলো, অর্থাৎ একত্রিত হলো, অর্থাৎ সমাবেশ করলাম। ঠিক আছে, এইগুলো কিন্তু আমি শুধু জাস্ট ট্রিক্সটা বলছি তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। ওকে, তারপরে এবার সভা সব করা হয়ে গেল, তাহলে প্রথমে কি করলাম, কথা বললাম, তারপর সভা করলাম, তারপর সমাবেশ করলাম। আর 4 নম্বরে কি বলা আছে, চারিদিকে ঘুরে বেড়ানোর স্বাধীনতা। 4 দিয়ে মনে রাখবে, 4 দিয়েই চারিদিক, অর্থাৎ 4 দিয়ে চারিদিকে ঘুরে বেড়ানোর স্বাধীনতা রয়েছে। ওকে, 5 দিয়ে কি মনে রাখবে, এবার চারিদিকে যখন আমি ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াতে বেড়াতে ধরো কোনো একটা জায়গা আমার খুব ভালো লেগেছে। সাপোজ আমি যদি এখন জম্মু কাশ্মীরে দিয়ে ঘুরতে যাই, সেখানকার আমার খুব ভালো, সেখানে ঘুরতে গিয়ে আমার পাহাড় পর্বতগুলো খুব ভালো লেগে গেছে, তাহলে আমি সেখানে কি করব, বসবাস করতে শুরু করব। আর তাই হচ্ছে বসবাসের অধিকার। এবার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকতে গেলে তো নিশ্চয়ই আমাকে কোনো মানে বেঁচে থাকার জন্য কিছু না কিছু তো করে খেতে হবে। তার জন্য কি করছি, কোনো একটা কাজে ঢুকলাম বা কোনো একটা চাকরিতে ঢুকলাম, বা পেশা, অর্থাৎ চাকরি, পেশা বা জীবিকার অধিকার, এটা হচ্ছে 6 নম্বর ধারায়। তাহলে আশা করছি আমি এই যে 19 নম্বর ধারার প্রত্যেকটা আমি ট্রিক্সের সাহায্যে বোঝাতে পেরেছি। ওকে, তারপরে 20 নম্বর ধারায় কি বলা হয়েছে, অতিরিক্ত শাস্তি না দেওয়া। আজকে ক্লাসটা লম্বা হবে গো, আমি বুঝতে পারছি,
কিন্তু লম্বা হোক, জীবনে তো কিছু শিখে যাবে। তারপরে হচ্ছে অতিরিক্ত শাস্তি না দেওয়া। দেখো এটা আমি মানে তোমাকে ভালোভাবে সরল যদি ভাষায় আমি যদি বলতে চাই, ধরে নাও কেউ একজন কাউকে মার্ডার করলো, মার্ডার করার পর কী করলো, ধরে নাও তার 4 বছরের সাজা হলো, ওকে 4 বছর সাজা হলো, অর্থাৎ 4 বছর সাজা কেটে নিল, ঠিক আছে। এবার নেক্সট টাইম যখন যে ও যদি থানার পাশ দিয়ে যায়, হ্যাঁ, পুলিশগুলো দেখবে, বুক ফুলিয়ে হেঁটে যাবে, কিন্তু পুলিশ ওকে আর অতিরিক্ত শাস্তি দিতে পারবে না, কারণ অলরেডি ও একবার সাজা কেটে নিয়েছে। অর্থাৎ ও তার যে ভুল করেছিল তার দোষের কিন্তু শাস্তি ও কিন্তু ভোগ করেছে, কিন্তু পুনরায় পুলিশ ওকে কিন্তু আবার ধরে মরে আবার জেলে ভরে দিতে পারবে না। তাই বলছে অতিরিক্ত শাস্তি না দেওয়া, অর্থাৎ অতিরিক্ত শাস্তি দিতে পারবে না। কিংবা আরেকটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। ধরে নাও 2000 সালে একটা আইন ছিল, 2000 সালে একটা আইন ছিল যে কি মার্ডার করলে তখন আমাকে শাস্তি দেওয়া হবে 12 বৎসরের। তখন মার্ডার করলে আমাকে শাস্তি দেওয়া হবে 12 বৎসরের, কিন্তু এখন হচ্ছে 2024 সাল, ওকে। এখন 2024 সালে এই 2000 সালের আইনটাকে পরিবর্তন করে আমি কি করলাম, যে এখন এই 12 বৎসর সাজাটাকে কমিয়ে আমি 2 বছর করে দিয়েছি। তাহলে এবার ধরো আমি 2000 সালে আমি কাউকে মার্ডার করেছি, তাহলে তখন কিন্তু আমার কি হয়েছিল, কেস কিন্তু জারি হয়েছিল যে এই লোকটা মার্ডার করেছে, তাহলে এর শাস্তি হওয়া দরকার। তাহলে কোর্ট কিন্তু 2000 সালে আমাকে কি করেছে, জারি করেছে। কিন্তু এবার মার্ডার করেছি 2000 সালে, এবার ধরে নাও এই অমুক তমুক কোর্টের চত্বর মত্তর লাগতে করতে করতে ধরলো 2024 সাল চলে আসলো। এবার 2024 সালে কিন্তু এই যে আমার কি হয়েছে, শাস্তিটা কমে গিয়ে 2 বছর হয়েছে। তাহলে জাজ মহাশয় কি আমাকে 2 বছরের শাস্তি দিবে নাকি 12 বছরের শাস্তি দিবে বলো তো? অবশ্যই 12 বছরের শাস্তি দিবে, কারণ আমি মার্ডারটা করেছিলাম আমি 2000 সালে, কিন্তু 2024 সালে 2 বছরের শাস্তি আছে, তাই বলে আমাকে 2 বছরের দিবে না। আমি যখন যেই সময়ে যেই ভুলটা করব, যখন যেই ধারাটা সম্বন্ধে যা বলা থাকবে সেই শাস্তিটাই কিন্তু আমি ভোগ করব। এটাই কিন্তু বলা রয়েছে 20 নম্বর ধারায়। তারপরে 21 নম্বর ধারায় কী বলা হয়েছে, ব্যক্তির স্বাধীনতা ও জীবন রক্ষা। অর্থাৎ সংবিধান বলছে প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্ব স্বাধীনতা রয়েছে, অর্থাৎ ফ্রিডম রয়েছে, এবং জীবনকে রক্ষা করার স্বাধীনতা রয়েছে। এটা একটা সবথেকে ভালো, যেমন হচ্ছে আমাদের সুসাইড করা আমাদের একটি আইনগতভাবে সবথেকে বড় কি, আমাদের একটা আইনগতভাবে সবথেকে একটা আমাদের ক্রাইমের মধ্যে পড়ে, তাই না? তো সুসাইড করাকে ক্রাইমের মধ্যে পড়ে, তার জন্যই, কারণ আমাদের সংবিধান বলছে যে আমাদের জীবনকে রক্ষা করা আমাদের নিজের দায়িত্ব, এটা আমাদের সংবিধান কিন্তু বলছে। দেখবে এর জন্য এই 21 নম্বর আর্টিকেলের জন্যই আমাদের সমস্ত হসপিটালগুলো আমাদের ফ্রিলিভাবে আমাদের ট্রিটমেন্ট করে। তারপরে বিভিন্ন গ্রামে অঞ্চলে দেখবে হেলথ কেয়ারগুলো আমাদেরকে কিন্তু ফ্রিলি সরকারিভাবে আমাদের ফ্রিতে ট্রিটমেন্ট করে, কারণ এখানে আমাদের সম্পূর্ণ ব্যক্তির স্বাধীনতা এবং জীবনকে রক্ষা করার উদ্দেশ্যে সরকারের যত কিছু করা দরকার সেই জিনিসগুলো কিন্তু এই 21 নম্বর আর্টিকেলের মধ্যেই পড়ে, ওকে। দেখবে পুলিশ কখনোই কিন্তু কোনো কাউকে শ্যুট করতে পারে না, কারণ পুলিশের কিন্তু কোনো রকমভাবে শ্যুট করার কিন্তু অধিকার নেই, কারণ সংবিধান বলছে যে আমাদের একটা কি রয়েছে, আমাদের একটা ব্যক্তিগত জীবনে বেঁচে থাকার স্বাধীনতা রয়েছে, জীবন রক্ষার স্বাধীনতা রয়েছে। কেউ চাইলেই আমাকে এসে মেরে দিতে পারে না। তোমার যদি মনে হয় যে তোমার মৌলিক অধিকার তোমার থেকে হারিয়ে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম যদি কেউ করছে, তাহলে গিয়ে তুমি কিন্তু থানায় কেস করতে পারো, অর্থাৎ ডায়েরি করতে পারো। তারপরে 21 নম্বর ধারা, আচ্ছা 21-এর এ নম্বর ধারা কি বলছে, শিক্ষা একটা মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া, এটা কিন্তু আমাদের কিন্তু ম্যান্ডেটরি, ওকে। এটা কত নম্বর সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু যুক্ত করা হয়েছে, 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ 6 থেকে 14 বছরে যত শিশু থাকবে তাদের প্রত্যেকে কিন্তু বিনামূল্যে শিক্ষা দিতে হবে। 2002 সালের আগে সিস্টেমটা ছিল না, 2002 সালের 86তম সংশোধনীতে কিন্তু এটা কি বললো, যে 6 থেকে যারা 14 বছরের শিশু থাকবে তাদের প্রত্যেককে ফ্রিতে শিক্ষা দেওয়া হবে। তারপর আর্টিকেল 22টা ভালো করে বোঝানোর চেষ্টা করবে। এই এমন একটা চ্যাপ্টার না, মানে আমি হয়তো তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা সময় লাগছে, হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, বোঝাচ্ছি বলে হয়তো সময় লাগবে, তুমি যখন নেক্সট টাইম রিভিশন মারবে কিন্তু তোমার এত সময় লাগবে না, ওকে। দেখো আর্টিকেল নম্বর 22 খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রশ্ন আসে, মানে আমারও কিছু করার নেই, আমি চাইলেই আমি শর্টকাটে হয়তো উপর প্রত্যেকটা লাইন আমি পড়ে এগিয়ে যেতে পারি আমি, কিন্তু আমি চাই যে তোমরা জিনিসটা প্রত্যেকটা ধারা সম্বন্ধে তোমরা জ্ঞানটা হোক তোমাদের, এটাই উদ্দেশ্য। দেখো 22 নম্বর ধারায় কি, গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে অধিকার। এবার তুমি বলবে
বলবে দাদা এই লাইনটা পড়ে আমি কিছু বুঝতে পারলাম না। দেখো কি বলছে 22-1 কি বলছে, গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো ব্যক্তিকে সত্বর তা গ্রেপ্তারের কারণ জানাতে হবে। অর্থাৎ এটা কিন্তু কোনো যদি পুলিশ এসে কাউকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তারের জন্য কিন্তু পুলিশকে অবশ্যই তাকে কী কারণে পুলিশ গ্রেপ্তার করছে এটাও জানাতে হবে। ইভেন এমনকি পুলিশকে তার ফ্যামিলির অল মেম্বারকে জানাতে হবে যে আমি আপনার পরিবারের এই সদস্যকে আমি গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু পুলিশকে ম্যান্ডেটরি জানাতেই হবে। এটা কখন? এটা গ্রেপ্তারের ক্ষেত্রে। কিন্তু এখন কেউ রাস্তায় বসে মদ খাচ্ছে, পুলিশ যদি তুলে নিয়ে যায় কিন্তু কাউকেই জানাবে না, সেটা আলাদা একটা বিষয় চলে যাচ্ছে, কন্ট্রোভার্সি। ওকে, কিন্তু গ্রেপ্তার জিনিস আলাদা আর কাউকে তুলে নিয়ে যাওয়া, জাস্ট তুলে নিয়ে যাওয়া জিনিস, এটা কিন্তু আলাদা। ওকে, তারপরে এবার যেই ব্যক্তিটাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারকে কি বলছে, আটক ব্যক্তিকে আইনবিদের সঙ্গে পরামর্শের সুযোগ দিতে হবে। অর্থাৎ যে ধরুন আমি গ্রেপ্তার হলাম, ঠিক আছে, এবার আমি গ্রেপ্তার হয়েছি মানে কি, আমাকে নিশ্চয়ই আমি কোনো উকিলের সাথে আমি অবশ্যই আমি কথা বলতে পারি। অর্থাৎ কি অর্থাৎ আমার জামিনের জন্য বা কিছু করার জন্য বা এভরিটি ইটিসি, আমি আর এক কথায় বেশি কিছু ভেঙে বলছি না, এক কথায় আমাকে উকিলের সাথে আমাকে পরামর্শর আমার কিন্তু অধিকার রয়েছে। ওকে, এবং এটা কিন্তু তোমরা মাথায় জানো, কোনো ব্যক্তি, যেই ব্যক্তি যদি গ্রেপ্তার হয়, মানে পুরোপুরি যদি অফিসিয়ালিভাবে গ্রেপ্তার হয়, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু কোর্টে তুলতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু কোর্টে আমাদের বলে দেওয়া রয়েছে 24 ঘন্টার মধ্যে যদি কাউকে যদি না তুলে, তাহলে জেনে রাখবে সেই পুলিশ, থানার পুলিশরা তার সাথে কিছু মানে আর কি বলবো, যেটা ও আইন নিজেই ভঙ্গ করছে এক কথায় বলতে গেলে। এখানে সংবিধান আমাদেরকে স্পষ্টভাবে বলছে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কী করতে হবে, কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেটে তুলতে হবে। ওকে, এটাই ছিল আর্টিকেলের 22 নম্বরে, অর্থাৎ এখানে সমস্ত কিছু আইন ফাইন নিয়েই বলা হয়েছে আর্টিকেল 22-এ। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা 23 থেকে 24 নম্বর ধারা। কি বলা হয়েছে? 23 নম্বর ধারায় বলা হয়েছে, এই ধারায় মানুষ বেচা কেনা, বিনা পারিশ্রমিক এবং বেকার খাটানো বা জোর করে কাজ করানো নিষিদ্ধ। অর্থাৎ তুমি কাউকে, মানুষকে তুমি বিক্রি করতে পারবে না, কোনো পয়সা না দিয়ে কাউকে বিনা পয়সায় খাটাতে পারবে না। তারপরে তুমি কাউকে জোর জবরদস্তি কাজ করাতে পারবে না, তার যদি ইচ্ছা হয় সে কাজ করবে, না ইচ্ছা হয় সে করবে না। অর্থাৎ আমাদের সংবিধান এটা আমাদের কিন্তু স্বাধীনতা দিয়ে রেখেছে। ওকে, এটা মনে রাখবে। 24 নম্বর ধারা কি বলা হয়েছে, 14 বছরের কম বয়সী শিশুকে কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই যে এখন তো দেখবে ছোট ছোট বাচ্চা ছেলেফেলেরা যেখানে সেখানে অর্থাৎ কাজ করছে, কিন্তু এগুলো কিন্তু আইনগতভাবে অপরাধ। কারণ সংবিধান স্পষ্টত বলে দিয়েছে 14 বছরের কম শিশুকে কি কোনো কারখানায় কাজ করানো যাবে না, কোনো কয়লা খনিতে কাজ করানো যাবে না, বা অন্য কোনো যেখানে কোনো বিপজ্জনক কোনো একটা স্থান রয়েছে সেই সব জায়গায় কিন্তু কাজ করানো যাবে না, কারণ সংবিধান কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারা। এবার 25 নম্বর ধারায় কী বলা রয়েছে, আমি স্পষ্টত বলে দিই। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 নম্বর ধারায় কী বলা হয়েছে, জাস্ট বেসিক নলেজে, মানে পুরো মানে নম্র ভাষায় আমি যদি বলতে চাই যে কোনো ব্যক্তি যদি চায় যে একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম সে অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ তাতে সে জেনিজম হোক, মুসলিম হোক, খ্রিস্টানিটি হোক, হিন্দুইজম হোক, নাথিং প্রবলেম। কেউ যদি স্বেচ্ছায় এক ধর্ম থেকে আরেক ধর্মতে স্থানান্তরিত হতে পারে, এটা আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। এবং আমরা প্রত্যেক ধর্মের ব্যক্তিরা আমরা ধর্ম প্রচার করতে পারবো, অর্থাৎ কেউ কারো ধর্মতে কিন্তু বাধা দেবে না। এটা কিন্তু আমাদের সংবিধান কিন্তু আমাদের 25 নম্বর ধারায় কিন্তু স্পষ্টত বলে দিয়েছে। তারপরে 26 নম্বর ধারায় কী বলা হয়েছে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করার অধিকার। তারপরে যে স্থাবর ও অবস্থার সম্পত্তির অর্জন এবং মালিকানার অধিকার লাভ করবে। অর্থাৎ বলতে গেলে, অর্থাৎ আমরা মানে কি বলবো, আমরা এমনটা নয় যে আমরা যেই ধর্মের রয়েছি, অর্থাৎ আমরা আমাদের যে সম্পত্তি পূর্বপুরুষের দ্বারা মানে সেইগুলোর পুরো অধিকার জন্য আমরা পাবো। হ্যাঁ, মানে সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না, অর্থাৎ আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা কিন্তু আমরা পাবো। ওকে, এটাই আর কি বলছে। তারপরে হচ্ছে 27 নম্বর ধারায় কী বলা হয়েছে, ধর্মীয় কারণে কোনো ব্যক্তি করদানে বাধ্য নয়। অর্থাৎ কেউ যে ধর্মীয় কারণে কেউ কাউকে কিন্তু কর বলতে ট্যাক্স দিবে না, অর্থাৎ ট্যাক্স দিবে না, অর্থাৎ ধর্মের কারণে কেউ কাউকে কিন্তু ট্যাক্স দিবে না, এটা কিন্তু 27 নম্বর ধারায় কিন্তু বলে দেওয়া রয়েছে। ওকে, তারপর 28 নম্বর ধারায় বলা আছে কি, সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো স্কুল হোক বা কোনো কিছু প্রাইভেট, সে যে কোনোই হোক, যে কেউ ধর্মের ভিত্তিতে, যে কেউ খ্রিস্টান রয়েছে বলে তাকে 100 টাকা দিতে হবে, কেউ হিন্দু রয়েছে বলে তাকে 50 টাকা দিতে হবে, এমন কিন্তু কোনো রকমভাবে মানে করা যাবে না, ভেদাভেদ করা যাবে না। হ্যাঁ, এটাই কিন্তু কি বলা হয়েছে, আর্টিকেল 28 নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে। ওকে,
তারপরে তারপরে কি সংস্কৃতি ও শিক্ষার অধিকার, এটা 29 থেকে 30 নম্বর ধারায় বলা রয়েছে। এই ধারায় কি বলা রয়েছে, অর্থাৎ 29 নম্বর ধারায় বলা রয়েছে যে কাউকে কোনোদিনই কিন্তু আমি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করতে পারবো না, সেটা জাতিগতভাবে হোক কিংবা ধর্মগতভাবে হোক কিংবা বিভিন্ন দিক দিয়ে হোক, অর্থাৎ শিক্ষা কিন্তু সবার কাছেই সমান, এটা বলা রয়েছে। আর এটা বলা রয়েছে যে কি ভারতের যে কোনো অংশের নাগরিক নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ করতে পারবে। ধরে নাও আমি কথাই বলছি যে আমার পূর্বপুরুষরা, ধরে নাও আমার একটা আলাদা, আমাদের প্রথা অনুযায়ী আমাদের বিয়ের স্টাইলটা আলাদা, তাই না? আবার আরেক জায়গায় দেখবে আরেক জায়গায় বিয়ে হচ্ছে আলাদা স্টাইলে। তার মানে কি আমরা আমাদের যে পুরাতন সংস্কৃতি, সেই পুরাতন সংস্কৃতি অনুযায়ী আমাদের কিন্তু বিয়ে হচ্ছে। তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে যে আমরা আমাদের প্রথাটাকে ধরে রাখার অধিকার রয়েছে, এবং আরেক জায়গায় যেভাবে সিস্টেমে বিয়ে হচ্ছে তাদের অধিকার রয়েছে তাদের মতন করে ধরে রাখার। অর্থাৎ মানে এক কথায় বলতে গেলে সংবিধান কিন্তু আমাদের বলে দিয়েছে যে কেউ কারো কিন্তু সংস্কৃতিতে কোনো আঘাত ফেলবে না, অর্থাৎ যার যেমন সিস্টেম প্রথা তেমনই কিন্তু সে ধরে রাখতে পারে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে 30 নম্বর ধারায় কী বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার। পৃথক ধর্ম ও ভাষার ভিত্তিতে কোনো সম্প্রদায়কে আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কোনো রকম বৈষম্য করবে না। আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি যে পৃথক ধর্ম বা তোমার যে আলাদা আলাদা ভাষা রয়েছে, সেই ভিত্তিতে কোনো সম্প্রদায় কিন্তু আর্থিক, অর্থাৎ টাকা পয়সা দিক দিয়ে কেউ যদি অনুদান দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাষ্ট্র বলতে গেলে আমাদের দেশ কিন্তু কোনো রকমভাবেই তাকে কিন্তু আলাদা চোখে দেখবে না। এইগুলোই আর কি 30 নম্বর ধারায় বলা রয়েছে। তারপরে হচ্ছে শাসনতান্ত্রিক অধিকার, প্রতিবিধানের অধিকার, 32 থেকে 35 নম্বর ধারায় বলা রয়েছে। 32 নম্বর ধারার যেটা হচ্ছে সবথেকে মোস্ট অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দাও, তাহলে এই 32 নম্বর ধারা থেকে একটা প্রশ্ন দেখবে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষায় পাবে। ওকে, এবং এসএসসি জিডির জন্য এটা কিন্তু এই 32 নম্বর ধারাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এখানেই বলা রয়েছে যে মৌলিক অধিকার থেকে কেউ যদি বঞ্চিত হয় তাহলে সে কোর্টে গিয়ে প্রতিবিধান দাবি করতে পারে। এই যে এতক্ষণ ধরে যে আমি একবারে 14 নম্বর ধারা থেকে যে আমি কথাগুলো বললাম, তোমার মনে হচ্ছে যে এই যে সরকার যে সুযোগ সুবিধাগুলো তোমাকে দিয়ে রেখেছে, কোথাও মনে হচ্ছে যে তুমি এই অধিকারটা থেকে বঞ্চিত হচ্ছ, তাহলে কি করবে, তুমি সদর গিয়ে কিন্তু তুমি অ্যাপিল করতে পারো বা কোর্টে গিয়ে তুমি জানাতে পারো যে আমি মৌলিক অধিকার থেকে বাদ হয়ে যাচ্ছি। ওকে, এটা কিন্তু বলতে পারো। দেখো, ব্রিটিশ এবং মার্কিস ব্যবস্থার অনুকরণে সুপ্রিম কোর্ট বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ হারবিয়াস, অর্থাৎ পরমাদেশ, অর্থাৎ ম্যান্ডামাস, প্রতিষেধ, অর্থাৎ প্রোহিবিশন, উৎপ্রেষণ, অর্থাৎ সার্টিওরারি, তারপরে হচ্ছে অধিকার পৃচ্ছা, অর্থাৎ কিও ওয়ারান্টো, অর্থাৎ এইসব লেখাগুলো কিন্তু জারি করতে পারে। এই যে শব্দগুলো উচ্চারণ করলাম, ম্যান্ডামাস, প্রোহিবিশন, হারবিয়াস, তাই এগুলো কিন্তু কনস্টেবল ডাব্লিউবির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, তার জন্যই বললাম আমি। ওকে, 33 নম্বর ধারা কি বলছে, এই ধারা বলছে যে ধারায় বলছে সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকারসমূহ পার্লামেন্ট আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রিত করবে। অর্থাৎ যারা ওই সশস্ত্র বাহিনীর মধ্যে রয়েছে, মিলিটারি ডিপার্টমেন্টের মিলিটারি যারা রয়েছে, তাদের কিন্তু যে মৌলিক অধিকারগুলো সেটা কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়নের দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। ওকে, তারপরে 34 নম্বর ধারা কি বলছে, দেশের কোনো অঞ্চলের সামরিক আইন যদি বলবৎ থাকাকালীন সময়ে উক্ত অঞ্চলে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেশে যদি কোনো রকমভাবে আইন যদি কোনো রকমভাবে বিচ্ছিন্ন হয়, তাহলে সেই এলাকায় কিন্তু এই যে মৌলিক অধিকারগুলো, অর্থাৎ দেখা গেলো খুবই একটা জায়গায় খুবই ধরুন দাঙ্গা লেগে গেছে, মানে আউট অফ কন্ট্রোল চলে গেছে, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিংবা জঙ্গি হামলা করেছে, তাহলে মানে খুবই পরিস্থিতি খারাপ, তখন কিন্তু সেই জায়গার মৌলিক অধিকারটাকে কিন্তু কেড়ে নেওয়া হবে। এটাই আর কি বলছে 34 নম্বর ধারা। 35 নম্বর ধারা কি বলছে, মৌলিক অধিকার সমূহ রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন। 35 নম্বর ধারা বলছে অর্থাৎ মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সরকার কি করবে, একটা নির্দিষ্ট আইন কিন্তু তারা প্রণয়ন করবে। তো এটাই ছিল 35 নম্বর ধারায়। আর সমস্ত এই যে ক্লাসের পিডিএফগুলো তোমরা সব টেলিগ্রামে পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।